আচ্ছা, তো এই জন্য তোমাদের ইয়ে দেখাইছিলাম যে এস বৈশিষ্ট্য যদি তুলনামূলকভাবে কম হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের সক্রিয় তুলনামূলকভাবে কমে যায়। কারণ পি অরবিটাল গুলার শক্তি মাত্রা আস্তে আস্তে কমে যেতে থাকে। এস অরবিটাল যেহেতু গোলাকার, ইলেকট্রন গুলা চারপাশে সমানভাবে ছড়া থাকে। আর পি এর ক্ষেত্রে এক কোনায় যায় না ইলেকট্রন গুলো। পি এর মধ্যে কি ডাম্বেল আকৃতি না? ডাম্বেল আকৃতি হওয়ার কারণে ইলেকট্রন গুলা এক কোনায় ছড়ায় থাকে। আর এস অরবিটালের ক্ষেত্রে সবগুলা ইলেকট্রন গোলকের মাঝে সুষমভাবে ছড়ায় থাকে। তো এস যদি বেশি হয় তাহলে সবগুলা ইলেকট্রন সমানভাবে শেয়ার হয়, তখন বেশি সক্রিয় হয়, শক্তিটা বেশি থাকে। আর এস যদি কম থাকে তখন ইলেকট্রন গুলো এক কোনায় বসে থাকে, আরেক পাশে ইলেকট্রন থাকে না। কথা বুঝতে পারছো? তো এই জন্য sp3 এখানে পি কত? পি হচ্ছে তোমার 75%, এস হচ্ছে 25%। ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কমে গেল। আর sp তে এস হচ্ছে 50%, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল, তাই এটা বেশি শক্তি। কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, যাওয়ার ক্ষেত্রে 3D শক্তিমাত্রা তুমি চিন্তা করো, n প্লাস n নিয়ম অনুযায়ী কোয়ান্টাম সংখ্যা, 3 এর জন্য হচ্ছে 3 আর ডি এর জন্য হচ্ছে 2, তাহলে মোট 5। আবার 4 এর থেকে চিন্তা করো, 4 এর জন্য 4 আর f এর জন্য 0, তাহলে 3D তে হচ্ছে আমাদের, তাহলে 4 এর হচ্ছে আমাদের শক্তি কম আর 3D তে হচ্ছে শক্তি বেশি। এখন তুমি খাইতেছো খাইতেছো, ভাত খাইতেছো, কাঠি খাইতেছো, অবশ্যই তোমার শক্তিটা আস্তে আস্তে বাড়তেছে। তো তুমি যদি ইলেকট্রন হও, তোমার শক্তি ধীরে ধীরে বাড়বে। তার মানে তুমি আগে কম শক্তিটা অর্জন করবা, পরে বেশি শক্তি অর্জন করবা। আগে কম শক্তির অবিতালে অংশগ্রহণ করবা, তারপরে বেশি শক্তির অবিতালে অংশগ্রহণ করবা। থ্রি তে শক্তি হচ্ছে বেশি, 4 এ শক্তি কম। তো তুমি আগে কই যাবা? 4 এসে পরে কই যাবা তুমি? কথা বুঝতে পারছো? হ্যাঁ ওইটা ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে 4 এস পরে 3। এটাই তো, আগে 4 এস যাবে পরে 3 যাবে। এটা তো বললাম। হ্যাঁ, শক্তি কম দেখে তো আগে অর্জন করবে। যেই শক্তি কম ইলেকট্রন গুলা আগে নিম্ন শক্তি অর্জন করে, পরে উচ্চ শক্তিতে লাফায় যায়। বুঝছি আমরা? বুঝতে পারছি। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, বিষয় হলো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর ক্ষেত্রে তুমি যেটা বলছো যে বেশি লাগবে, এটা কখন? যখন একটা বন্ধনে অষ্টক পূর্ণ থাকবে। একটা বন্ধন যদি অষ্টক পূর্ণ থাকে তখন বেশি লাগবে। কিন্তু ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে হচ্ছে তার বন্ধন শক্তির উপরে। আর বন্ধন শক্তি তারই বেশি যার বিজোড় ইলেকট্রন বেশি। কথা বুঝতে পারছো? জোড় ইলেকট্রন বা স্থিতিশীল অবস্থায় বন্ধন শক্তি বেশি না, কম। বুঝতে পারছো? বন্ধন শক্তিটা কম স্থিতিশীল অবস্থায়। কথাটা বুঝতে পারছো? বিজোড় ইলেকট্রন যত বেশি তত দৌড়াদৌড়ি বেশি। এটা না, সে কখন চাইবে স্থির থাকবে? যখন যৌগ গঠন করবে। সে তখন যৌগ গঠন করে নাই, সে তো স্থির আছে, শুধু জিঙ্ক আকারে আছে, ধাতু আছে। আচ্ছা, তো আমরা শুরু করি বায়োলজি। এই তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা তো আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা বিস্তারিত আলোচনা আছে, সমস্যা নেই। এখন ওদেরকে অনলাইনে কোয়ান্টাম সংখ্যা পড়াই, বিস্তারিত আলোচনা আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে ভাইরাস শুরু করবো, হ্যাঁ? তো অনেক মজার পড়া। তো ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে রোগ নিয়ে আলোচনা করা হয়, আর ওই রোগের ঠেলায় আমরা কি ডাক্তার হয়ে যাই, ঠিক কিনা? তো আজকে আমরা ডাক্তার হওয়ার প্রথম ধাপে পা দিব ইনশাআল্লাহ। কেমন? বলো।
কোনটা? সপ্তম অধ্যায়? একটা লেকচার শুধু। একটা লেকচারে আমরা কয়েকটা বৈজ্ঞানিক নামে ট্রিক শিখবো আর ২-৩টা চিত্র দেখবো। এই চিত্রগুলোর জন্যই জাস্ট আজকে পড়াই নেই। কারণ এই যে জ্যামিতি বক্স লাগবে আরকি। কম্পাস লাগবে, স্কেল লাগবে, এগুলো তো আমার ইয়াতে নাই, ট্যাবে নাই। একটা খাতা দিয়ে পড়াতে হবে ওকে। আচ্ছা, তো দেখো আমরা আজকে শুরু করতেছি ভাইরাস ও ব্যাকটেরিয়া এই চ্যাপ্টারে রোগ নিয়ে আলোচনা। রোগ থেকে শুরু করতেছি। কারণ কি আমাদের ডাক্তার হতে হবে, রাইট? তো ডাক্তার হওয়ার প্রথম ধাপে একটু ডাক্তার ডাক্তার ভাব নেওয়ার জন্য আমরা শুরু করতেছি এই পড়াটা। একটা হচ্ছে হ্যাপাটাইটিস আর একটা হচ্ছে ডেঙ্গু। হয়ে গেল। আচ্ছা সরি, এই পাশে একটা হচ্ছে হ্যাপাটাইটিস, একটা হচ্ছে ডেঙ্গু। তো এখান থেকে মোটামুটি যা যা পড়া আছে আমরা চেষ্টা করবো আজকে কভার করার জন্য। হ্যাপাটাইটিস পড়া থাকবে, ডেঙ্গু পড়া থাকবে, আর সামনে থেকে কয়েকটা পড়া আমি পড়াই দেবো। তো হ্যাপাটাইটিস আমি শুরু করতেছি, ওকে? তো দেখো, নাম হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। কি নাম? ভাইরাল হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস মানে মনে হয় হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাপাটাইটিস। তো খেয়াল করো, ভাইরাল নামটা আসছে হচ্ছে ভাইরাস থেকে। মানে হচ্ছে ভাইরাস দ্বারা যে হ্যাপাটাইটিস হয় তার নাম হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। তার মানে এই হ্যাপাটাইটিস কিন্তু ভাইরাস ছাড়া অন্য আরো কিছু দিয়ে হইতে পারে, ঠিক কিনা? যেহেতু বলছে এই হ্যাপাটাইটিসটা ভাইরাস দ্বারা হয়, ভাইরাল হ্যাপাটাইটিস, তার মানে হ্যাপাটাইটিস রোগটা ভাইরাস ছাড়াও অন্য কাউরে দিয়ে হতে পারে। কি হইতে পারে? হইতে পারে পরজীবী, ম্যালেরিয়ার মতো। হইতে পারে কৃমি। হইতে পারে ঔষধ। ঔষধ খাইলেও কিন্তু আমাদের হ্যাপাটাইটিস হইতে পারে। কিছু ওষুধ আছে যেগুলো কি শরীরের জন্য খারাপ, খাওয়া যাবে না, যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। তো আমরা আমাদের বইয়ে যে আলোচনা করছে তার নাম হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। কেন? চ্যাপ্টারের নামে হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, ওকে? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডটা দেখি, হ্যাপাটাইটিস ইংলিশে দেখি। হ্যাপাটাইটিস, লাস্টে আইটিস কথাটা আছে। আইটিস মানে কি? প্রদাহ। আইটিস মানে হচ্ছে প্রদাহ। তাহলে হ্যাপাটো মানে কি? হ্যাপাটো প্লাস আইটিস হচ্ছে হ্যাপাটাইটিস। হ্যাপাটো মানে কি? এই হ্যাপাটো ওয়ার্ডটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাপাটো প্লাস ট্রপিক। মানে হ্যাপাটো মূলত দুইটা ওয়ার্ড দিয়ে মিলিত, একটা হচ্ছে হ্যাপাটো প্লাস হচ্ছে ট্রপিক। এই যে হ্যাপাটো, এটা মানে হচ্ছে যকৃত। যকৃতকে হ্যাপাটো বলে। যকৃত কোষের নাম হ্যাপাটোসাইট। যকৃত কোষের নাম কি? হ্যাপাটোসাইট। এটা হচ্ছে জুলজি 3rd চ্যাপ্টারে পড়া। তাহলে হ্যাপাটো মানে হচ্ছে যকৃত। ট্রপিক, ট্রপিক মানে তুমি বলতে পারো এক প্রকার আকর্ষণ। যকৃতে আকর্ষণের কারণে যে প্রদাহ হয় তার নাম হচ্ছে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস, ওকে? যদি কোনো ভাইরাস যকৃতের প্রতি আকর্ষণ থাকে তাহলে যকৃতে যে প্রদাহ হয় তার নাম কি? ভাইরাল হ্যাপাটাইটিস, ওকে? এর প্রশ্ন আসতে পারে হ্যাপাটাইটিস কি বা ভাইরাল হ্যাপাটাইটিস কি? 1 নম্বর কোয়েশ্চেন। ভাইরাসের আক্রমণে যকৃতে প্রদাহকে বলা হয় ভাইরাল হ্যাপাটাইটিস। শেষ। প্রথম কথা শেষ। হ্যাপাটাইটিস কি আমরা বুঝলাম। দ্বিতীয় কথা হচ্ছে এর প্রকারভেদ কি? মানে কি কি হ্যাপাটাইটিস আছে? হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস এ আছে, বি আছে, সি, ডি, ই, এরকম মোট 5টা হ্যাপাটাইটিস আছে, ওকে? এ বি সি ডি ই। তো আমি যদি বলি করোনা, আচ্ছা এইভাবে না, করোনা দিলে প্যাচ লাগা দিও তোমরা। আমি যদি বলি এইচআইভি আর এইডস, এই দুইটার মধ্যে কোনটা রোগ আর কোনটা জীবাণু বলতে পারবা? এইচআইভি জীবাণু, এইডস হচ্ছে রোগ। ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি কোভিড-19 আর একটা হচ্ছে সার্স
কফ টু কোনটা রোগ আর কোনটা জীবাণু? আচ্ছা, কোভিড-19 রোগ কারণ কি? করোনা ভাইরাস ডিজিজ। কোভিড মানে কি? করোনা ভাইরাস ডিজিজ, ডিজিজ মানে রোগ। তাহলে এটা হচ্ছে রোগ আর সার্স কভ 2 এটা হচ্ছে জীবাণু। এরকম ভাবে হেপাটাইটিস হচ্ছে রোগ, রাইট? হেপাটাইটিস হচ্ছে রোগ। তাহলে এই হেপাটাইটিসের জন্য দায়ী একটা ভাইরাস আছে। ওই হেপাটাইটিসের জন্য দায়ী ভাইরাস হচ্ছে জীবাণু। তাহলে এই ভাইরাসটা আমরা বলতেছি কয় প্রকার? কয় প্রকারের কারণে হয়? মোট ৫ প্রকার। তো যদি হেপাটাইটিস এ ভাইরাসের জন্য হয়, তার নাম কি হবে? এইচএভি, হেপাটাইটিস এ ভাইরাস। বি এর জন্য হইলে এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাস। সি এর জন্য এইচসিভি, ডি এর জন্য এইচডিভি, ই এর জন্য এইচইভি। কথা ক্লিয়ার? এর মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে হেপাটাইটিস বি দ্বারা। বিতে হচ্ছে বেশি। বিতে কি বেশি? তাহলে হেপাটাইটিস বি দ্বারা সবচেয়ে বেশি কি হয়? হেপাটাইটিস হয়। এই যে সি, সিতে হচ্ছে সিরিয়াস। সিতে কি? সিরিয়াস। তো সবচেয়ে সিরিয়াস হেপাটাইটিস কোনটি দ্বারা হয়? হেপাটাইটিস সি ভাইরাস। মানে এইটা হইলে মোটামুটি মানুষ মরার মানে কি কয় কবরে এক পা দিয়া লাগে। এটা বুঝতে পারছো? হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে সবচেয়ে ভয়ানক। কেমনে বুঝলাম? সিতে সিরিয়াস আর বিতে বেশি। নেক্সট কোশ্চেন, হেপাটাইটিস সি সবচেয়ে ভয়ানক কেন? মানে এইচসিভি হেপাটাইটিস সি ভাইরাস ভয়ানক কেন? এই যে হেপাটাইটিস সি ভাইরাস, একে বলা হয় নীরব ঘাতক। নীরব ঘাতক বা তুষের আগুন। এটা আমি অন্য কালারে লিখতেছি। তুষের আগুন। তো কথা হচ্ছে তুষের আগুন কেন বলা হয়? তুমি তো জানো যে নরমালি যে আগুন, এই আগুনগুলা কি শিখা সহ হয় না? মানে আগুন জ্বললে দেখা যায় যে শিখা উঠছে। কিন্তু এই যে তুষের আগুন, এই তুষের আগুনে কিন্তু শিখা হয় না। মানে আগুন ঠিকই জ্বলে কিন্তু দেখে বোঝা যায় না যে আগুন হয়েছে। সবকিছু পুড়ে ছারখার করে ফেলায়, পরে বোঝা যায় যে এখানে আসলে আগুন আছে। তাহলে এই তুষের আগুন হচ্ছে এমন একটা আগুন যেটা দেখে বোঝা যায় না যে আসলে আগুন লাগছে, শিখা থাকে না। এই যে হেপাটাইটিস সি ভাইরাস, এইটাও এমন একটা ভাইরাস যার লক্ষণ খুব দেরিতে প্রকাশিত হয়। লক্ষণ দেরিতে প্রকাশিত হয়। আর লক্ষণ প্রকাশিত হইতে হইতে মানুষের কাম শেষ। কথা বুঝতে পারছো? কেন হেপাটাইটিস সি সবচেয়ে ভয়ানক? কারণ এটা নীরব ঘাতক। এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার? জানাও তো। ওকে, তো আমি কি কি পড়ালাম এখন পর্যন্ত? যে ভাইরাল হেপাটাইটিস মানে কি? ভাইরাল হেপাটাইটিস মানে কি? লিভার মানে তো যকৃত জানো। সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস। ওকে, খেয়াল করো এটি জন্ডিসের অন্যতম কারণ। একটু পরে পড়াবো, দাঁড়াও একটু পরে পড়াবো এটা। আর হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস, বললাম সবচেয়ে বেশি হয় হেপাটাইটিস বি দ্বারা। আর হেপাটাইটিস সি তুষের আগুন বা নীরব ঘাতক, এবং আক্রান্ত রোগী কি বেশি সময় মারা যায়। ভালো কথা, মানে মারা যায় ভালো কথা না, মানে পড়ছি ভালো কথা। ওকে, মারা যায় ভালো কথা না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো দেখো অধিকাংশ হেপাটাইটিস হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়, বলছি বিতে বেশি। হেপাটাইটিস সি বি অপেক্ষা অধিক মারাত্মক, পড়াইছি। আচ্ছা, নেক্সট, রোগের লক্ষণগুলা কি? আর রোগের লক্ষণগুলো দেখতে চাই। ওকে, এই রোগের লক্ষণ। আচ্ছা, তো যে কোনো রোগের প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, রাইট? যে কোনো রোগের প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তো জ্বর হইলে কি হবে? মাথা ব্যথা হবে। তো এর জ্বরের সাথে মাথা ব্যথা, এগুলো তোমরা পরীক্ষায় লিখবা, মানে একটার সাথে মিলাইয়া দেখবা। যে কোনো রোগ সাধারণ কি জ্বর হয়, জ্বরের সাথে কি হয়? মাথা ব্যথা হয়। এরপরে হালকা হালকা বমি বমি ভাব হয়, বমি বমি ভাব।
তারপরে ঘাম হয়, যেহেতু জ্বর হয় ঘাম তো হইবই, এগুলো তো আমি বুদ্ধি, বুঝছো? তো ঘাম হয়, তারপরে যেহেতু বমি হয়েছে মানে কি শরীর থেকে সবকিছু বাইরে গেছে না, তাহলে কি শরীর দুর্বল লাগে, মেজ মেজ করে, ঠিক কিনা? শরীর দুর্বল লাগে, তাহলে এগুলা হচ্ছে আমাদের যে প্রাথমিক যে লক্ষণ, সবকিছুর ক্ষেত্রে আমরা যেগুলো রিলেট করতে পারি। এরপর খেয়াল করো, এই যে হ্যাপাটাইটিস হলে কিন্তু কি হয়, জন্ডিস হয়, এই জায়গাটায় ফোকাস করো। এইগুলা হচ্ছে প্রধান লক্ষণ। এখন যেগুলো লিখতেছে এগুলো হচ্ছে প্রধান লক্ষণ। জন্ডিস হয়, তো জন্ডিস হইলে সরাসরি কি হয়ে যায় বলো তো? কি কালার হয়? কি কালার হয়? হলুদ কালার হয়। তাহলে কি হলুদ হবে? হলুদ কি কি হইতে পারে? প্রথম কথা, চোখের সাদা অংশ হলুদ হইতে পারে, চোখের সাদা অংশ হলুদ হইতে পারে। এরপরে প্রস্রাব হলুদ হইতে পারে, প্রস্রাব বানান দিয়ে ভুল করছি। আচ্ছা, তো এরপরে মুখমণ্ডল হলুদ হইতে পারে। তাহলে দেখো, একটা কথা বললাম যে হ্যাপাটাইটিস দ্বারা জন্ডিস হয়, জন্ডিস হলে শরীরে কি হয়? হলুদ হয়। কি কি অংশ হলুদ হতে পারে? প্রস্রাব হলুদ হতে পারে, মুখমণ্ডল হলুদ হতে পারে, চোখের সাদা অংশ হলুদ হতে পারে। ভালো কথা। কথা হচ্ছে হলুদ কেন হয়? কেউ কি বলতে পারবা? এনিওয়ান জুলও দিতে পারে? হলুদ কেন হয়? হলুদই কেন, কালো কেন না? বিলিরুবিন, ভেরি গুড। আরে আগুন পোলাপান, সেই পোলাপান আর কি। বিলিরুবিনের কারণে জন্ডিস হইলে, জন্ডিস হইলে আরবিসি আছে না, আরবিসি ভেঙে যায়। আরবিসি ভেঙে গেলে সেখান থেকে বিলিরুবিন মুক্ত হয়। এই বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। তাহলে খেয়াল কর, যদি আমরা যদি আমরা হ্যাপাটাইটিস শনাক্ত করতে চাই, রক্তে বিলিরুবিন টেস্ট করব কি করব না? করব। তাহলে আমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস পেয়ে গেছি। খেয়াল করো, পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস পেয়ে গেছি যে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি ঘটলে কি হয়? হ্যাপাটাইটিস হয়, রাইট? একটা পেয়ে গেছি। এরপরে মানে আমরা এখন দেখতেছি রোগের টেস্ট আর কি। যদি হ্যাপাটাইটিস হয় তখন আমরা টেস্ট করব কি দিয়ে? যেহেতু লোহিত রক্তকণিকা ভেঙে গেছে, তাহলে অবশ্যই ১ নম্বরে বিলিরুবিন আছে কি নাই দেখতে হবে। ২ নাম্বার এসজিপিটি, এই পরীক্ষাটা করব। এই এসজিপিটি মানে কি জানার দরকার নাই এখন, জাস্ট মাথায় রাখো এসজিপিটি নামে কিছু একটা আছে। কেউ কি কোনো মেসেজ দিছো? মিথালি কিছু বলছো? ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে তুমি, তোমরা তাহলে পার্সোনাল মেসেজে আড্ডা মারো না? কেমন খারাপের খারাপ দেখছো? তোমরা দিয়ে আমার মতো। আমি ক্লাসে এগুলো করতাম, বুঝছো? আমার ফ্রেন্ডের লোক আড্ডা মারতাম ক্লাসে বসে বসে, মানে অনলাইন ক্লাসে পার্সোনাল ইয়া দিয়া দুইজন গল্প করতাম যে কি কি কাহিনী করছে। তো তোমরাও দিয়ে কম না। আচ্ছা, এই পার্সোনাল মেসেজ না, এফবি মেসেজ দিয়ে কথা কও, দেখি তোমরা কি কথা কইবা। আচ্ছা, তো দেখো মনে গল্প কথা আছে, এই বাইরে তো কি পড়ায়, বাড়ানা তো ভাইয়া কইছে কি, ঠিক কিনা? আচ্ছা, দেখো বিলিরুবিন এটা রক্তে বেড়ে যাবে যেহেতু আরবিসি কি ভেঙে যাবে। এরপরে এসজিপিটি নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কি এখন জানার দরকার নাই, ডাক্তার লেখাপড়া জানবা। আপাতত মাথায় রাখো যে এসজিপিটি নামে কিছু একটা আছে, বিস্তারিত জানলে সময় নষ্ট হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা বোঝার জিনিস যে এইচ বি সারফেস এন্টিজেন, এইটা মানে কি? তো এন্টিজেন, আমরা তো অ্যান্টিজেনের নাম শুনছি। এই অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু। অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু। আর যে সারফেস, এসটা হচ্ছে সারফেস, সারফেস মানে হচ্ছে তল। আমরা তো ডিএনএ এর, সরি ডিএনএ বলে, ভাইরাসের বেসিক গঠনটা জানি। একটা প্রোটিন আবরণ থাকে আর ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক কিনা? একটা প্রোটিন আবরণ থাকে আর একটা নিউক্লিক অ্যাসিড থাকে। এটা ভাইরাসের বেসিক গঠন যেটা। এই যে এই জায়গাটা তুমি কি ভাইরাসের বা জীবাণুর তল বলতে পারো না? বলতে পারো কিন্তু। যদি এই জীবাণুর তলে বা তুমি যদি রক্ত পরীক্ষা করো ওইখানে যদি হেপাটাইটিস বি এর কোনো কি বলে অ্যান্টিজেন পাও,
জীবাণু পাও, হেপাটাইটিস বি ভাইরাসের কোনো জীবাণু পাও এই তলের মধ্যে, তাহলে কি তুমি বলতে পারবা হেপাটাইটিস হয়েছে? তাহলে এই জিনিসটার নাম কি? এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা, মানে অ্যান্টিজেনের সারফেসে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা। তাহলে মোটামুটি 3টা পরীক্ষা পাইলাম আমরা। কি কি পাইছি? রক্তে বিলিরুবিন পরীক্ষা, এসজিপিটি, আর হচ্ছে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? যা যা বললাম। আরে আমার লেখা ওঠে না কেন এটার মধ্যে? দাঁড়াও, আমি দাগ দিতেছি, লেখা উঠতেছে না। এইগুলাই করে, বুঝছি। কালারটা চেঞ্জ করি। ওই যে এমন করছিল। আচ্ছা, এই যে গেল। আর আমরা কি কি পড়ছি? লক্ষণ পড়ছি, রাইট? দেখো কি বলছি, যে জ্বর হবে, জ্বর হইলে মাথা ব্যথা করবো, মাথা ব্যথা করলে পেট ব্যথা করবো, তারপরে বমি হইব, বমি হইলে দুর্বল লাগবে, তারপর হচ্ছে খাবার অরুচি, ক্ষুধা মন দেখবে, দেখে রাখবে। তারপরে কি বলছিলাম, যে জন্ডিস হবে, জন্ডিস হইলে প্রস্রাব হলুদ, চোখে সাদা অংশ হলুদ, আর সমস্ত শরীর মানে কি মুখ সহ হলুদ। আচ্ছা, আর তেমন কিছু না, এগুলাই। একটা কোশ্চেন এখান থেকে একটু কনফিউজিং কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার কোন কোন ভাইরাসের কারণে হতে পারে? হেপাটাইটিস বি আর সি, এটা খেয়াল করো। সি হচ্ছে সবচেয়ে সিরিয়াস, মারাত্মক, তাহলে এর দ্বারাই তো ক্যান্সারটা হবে, রাইট? ইজি। আর বি হচ্ছে সবচেয়ে বেশি, তাইলে যত হেপাটাইটিস আছে যে সবচেয়ে বেশি, এটা দিয়েই তো, মানে ধরো 100 জনের মধ্যে 60 জনের, 100 জনের মধ্যে 60 জনের হেপাটাইটিস বি হয়েছে, আর 100 জনের মধ্যে 40 জনের ক্যান্সার হয়েছে, তাহলে ওই 60 জনের মধ্যে তো কিছু কমন করে যাবেই, ঠিক কিনা? তো বেশিরভাগ ক্যান্সার, লিভার সিরোসিস এগুলো কিসের জন্য হয়? হেপাটাইটিস বি আর সি। গেল, এগুলো তেমন কিছু না। নেক্সট, ছড়াইতে পারে কিভাবে, কি কি ভাবে ছড়াইতে পারে? তো খেয়াল করো, ভাইরাস যেহেতু, তো মায়ের মাধ্যমে ছড়াইতে পারে, মায়ের দুধের মাধ্যমে। তাহলে দেখো, আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রক্তদান করলা সাপোজ, এখন তোমার যে সিরিঞ্জটা ইউজ করা হয়েছে ওইটা যদি আবার যাকে রক্ত দান করা হইলো ওর ক্ষেত্রে ইউজ করা হয়, যে তোমার যদি রক্তে ভাইরাস থাকে ওই ভাইরাসে চলে যাবে, রাইট? তাহলে ইনজেকশনের সিরিজের মাধ্যমে। আরেকটা জিনিস যেটা তুমি সব রোগীর ক্ষেত্রে বলতে পারো, যে যৌন মিলনের ক্ষেত্রে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। এটা মূলত দুনিয়ার সব রোগের মধ্যে দেখতে মিলে। এইডস বলো, খালি ডেঙ্গুর মধ্যে লেখা নেই, হ্যাঁ ডেঙ্গুটা তো মশা, মশা কামড়াইলে হয়। আচ্ছা, মশা না মশক কি হবে, মাইয়া মশা কিন্তু, হ্যাঁ। তো এটা দিয়ে বোঝা যায় যে নর্মালি কামড়া কামড়ি মারামারি কারা করে? মাইয়ারাই করে, ছেলেরা খুবই শান্তিপ্রিয় মানুষ, রাইট? ঠিক কিনা? মশকই কিন্তু কামড় দেয়, মশা কিন্তু কোনো কামড় দেয় না, এটা জানো? তাহলে মারামারি কামড়া কামড়ি কারা করে? আচ্ছা, তো গেল। আহ এরপরে হচ্ছে আমাদের যে প্রতিকারটা কি, প্রতিকার আর প্রতিরোধ। আগে প্রতিরোধটা দেখি, ভ্যাকসিন। আমরা তো এখন করোনার ভ্যাকসিন নিই, তো ভ্যাকসিন জিনিসটা কিন্তু এই হ্যাপাটাইটিসের ক্ষেত্রেও আছে। তো প্রতিরোধ, ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। হ্যাপাটাইটিসের জন্য যে ভ্যাকসিনটা নেওয়া হয়, এই ভ্যাকসিনটা মূলত 5টা রোগের জন্য কাজ করে। কয়টা? 5টা। আমরা তো জানি প্যান্টা মানে হচ্ছে 5, আর ভ্যালেন্স মানে তো জানো, ওই দিন পড়াইছে, ভ্যালেন্স মানে হচ্ছে যোজনী বা যোজক। ওই যে ভ্যাসপার তত্ত্ব পড়াইছি না কেমিস্ট্রিতে, ভ্যালেন্স, শেল, ইলেকট্রন পেয়ার, রিপালশন থিওরি। তো ভ্যালেন্স মানে হচ্ছে যোজনী বা যোজক। এখন এই যে হ্যাপাটাইটিস রোগের যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা 5টা রোগের একসাথে যোগ করতেছে ভ্যাকসিন, তাই না? তার নাম হচ্ছে প্যান্টাভ্যালেন্ট। ভ্যালেন্স মানে হচ্ছে যোগ করা, প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কারণ কি, সে 5টা রোগের বিরুদ্ধে কাজ করতেছে। আচ্ছা, তো এটার মোট 4টা ডোজ। কয়টা ডোজ? 4টা ডোজ। এর মধ্যে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ আর তৃতীয় ডোজ নিয়মিত। 4 নাম্বার ডোজ হচ্ছে 1 বছর পর। আর 5 নাম্বার একটা ডোজ আছে যাকে আমরা বলি বুস্টার ডোজ। 5 নাম্বার ডোজটা হচ্ছে, নর্মালি ডোজ 4টা, কিন্তু একটা এক্সট্রা ডোজ 5 নাম্বার, 5 দিয়ে হচ্ছে 5 বছর পর। তাহলে হেপাটাইটিস ভাইরাসের
বুস্টার ডোজ নিতে হয় 5 বছর পর, চতুর্থ ডোজ নিতে হয় 1 বছর পর, বাকিগুলো 1 মাস পর পর নিয়ে নিতে হয়। 1 মাস পর পর তো নাকি নাকি ভুল বললাম? না 1 মাস পর, ঠিক আছে। ওকে, চতুর্থ ডোজটি প্রথম ডোজ থেকে 1 বছর পর, আর 5 বছর পর হচ্ছে বুস্টার ডোজ। দেখলাম আমরা। আচ্ছা, এরপরে এর ওষুধ কি কি দেওয়া যেতে পারে? ওষুধ কি? কথা হচ্ছে এই রোগের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজেবল আর ভিটামিন সি প্রকৃতির ওষুধ খাওয়াতে হবে। কথা হচ্ছে আচ্ছা, এটা মূলত ডেঙ্গুতে আলোচনা করা যাবে। এখন যেটা আলোচনা করতে চাই, এটা আপাতত তুমি জাস্ট দেখা রেখো, নামগুলো দেখা রেখো, এখন দেখতে হবে না। নামগুলো তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং, হ্যাঁ? মানে যে যে ওষুধগুলোর নাম দেওয়া আছে জাস্ট রিডিং, আর কিছু না। বাকিগুলো আমরা ডেঙ্গুতে আলোচনা করবো। আচ্ছা, তো খেয়াল করো একটা জিনিস যেটা আমি ফোকাস করতে চাচ্ছিলাম। এখানে ইনকিউবেশন পিরিয়ড নামে একটা কথা আছে। ইনকিউবেশন মানে হচ্ছে সুপ্তিকাল, কতদিন লুকায়া আছে। তোমাকে আক্রমণ করছে ঠিকই যকৃতে, বাট এখনো লক্ষণ প্রকাশ পায়নি। লক্ষণ প্রকাশ পাইতে কতদিন লাগতে পারে, এটা হচ্ছে সুপ্তিকাল। তো মোটামুটি প্রত্যেকটা ভাইরাস সম্পর্কে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে, 14 থেকে 28 দিন, 45 থেকে 180 দিন। তো সবগুলো জানার দরকার নাই, জাস্ট একটা জানবা, হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য সুপ্তিকাল কতদিন? আনসার হচ্ছে 45 থেকে 180 দিন। এটা যেহেতু বইয়ের এখানে বড় করে লেখা, তাই এখানে জানবো আমরা, ওকে, আর কিছু না। এরপরে আরেকটা তথ্য হচ্ছে, প্রত্যেকটার দিকে একটু তাকাও তো। আরএনএ, 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 শুধুমাত্র একটাই ডিএনএ, তার নাম কি? হ্যাপাটাইটিস বি ভাইরাস। তো আমরা এটা মিলায় পড়বো। কিভাবে মিলায় পড়বো? বাংলাদেশের শর্ট ফর্ম কি? বিডি মানে হচ্ছে বাংলাদেশ। তো এইখানে আমরা মিলায় পড়বো যে হ্যাপাটাইটিস ভি ভাইরাস হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। এটা কিন্তু মেডিকেল এডমিশন টেস্ট 19-20 সালে আসছে, আমার বছরের আগের বছর। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? আনসার অপশনে ছিল হ্যাপাটাইটিস বি ভাইরাস। ওকে, আচ্ছা, এরপরে দেখো কিছু এক্সট্রা নাম আছে। হ্যাপাটাইটিস এ ভাইরাসের গ্রুপ হচ্ছে এন্টারো ভাইরাস, বি এর হচ্ছে হ্যাপাডিএনএ ভাইরাস, সি এর হচ্ছে ফ্লেভি ভাইরাস, ডি এর হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, আর ই এর হচ্ছে ক্যালিসি ভাইরাস। তো এটা আসলে কিভাবে মনে রাখা যায়? তো খেয়াল করো, বি এরটা হচ্ছে হ্যাপাডিএন, মানে আমরা ভাইরাসের গ্রুপ করতেছি, ভাইরাস গ্রুপ, ভাইরাস গ্রুপ। হ্যাপাটাইটিস ভি ভাইরাসের জন্য হচ্ছে হ্যাপাডিএনএ ভাইরাস। তো এটা তো ইজি, কেন? মানে একমাত্র ডিএনএ ভাইরাস হচ্ছে এখানে হ্যাপাটাইটিস বি ভাইরাস, তো এটা মনে রাখি যে আমার কিছু না। হ্যাপাটাইটিস সি ভাইরাস হচ্ছে ফ্লেভি ভাইরাস। তো এটা আমরা মিলায় পড়বো, এখানে বক্স করে লিখে রাখবা, ডেঙ্গুর সাথে মিলায় পড়বো, ডেঙ্গুর সাথে ম্যাচিং, আমরা এটা মিলায় পড়বো। তারপরে আছে হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস, একে বলা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস। কেন অসম্পূর্ণ? অসম্পূর্ণ কেন? কারণ এই যে হ্যাপাটাইটিস ডি ভাইরাস, এটা বি ভাইরাস ছাড়া কাজ করে না। মানে হ্যাপাটাইটিস ভি ভাইরাস প্লাস হ্যাপাটাইটিস ডি ভাইরাস একসাথে কাজ করে। কথা বুঝতে পারছো? তো এই জন্য ডি যেহেতু একা একা কাজ করতে পারে না, তাকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। তাহলে এটা কি মনে রাখবা? আগের মতো বাংলাদেশ দিয়া বি ডি, বিডি দিয়ে মনে রাখবা যে বি আর ডি একসাথে কাজ করে। গেল। এরপরে হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস এ ভাইরাস। এখন এই যেগুলো পড়াবো এগুলো লেস ইম্পর্টেন্ট, এল এস, লেস ইম্পর্টেন্ট। হ্যাপাটাইটিস এ ভাইরাস, এতে মনে রাখবে হচ্ছে অ্যান্টারো, অ্যান্টারো ভাইরাস। এতে মনে রাখবা কি? অ্যান্টারো ভাইরাস। আর এইচসিভি, এটা হচ্ছে ক্যালিস, সরি, এইচইভি, এইচইভি ভাইরাস হচ্ছে ক্যালিসি ভাইরাস। তো বাকিগুলো যে আমরা মনে রাখতে পারি, যেটা বাকি আছে সেটা তো আমাদের কি ক্যালিসি হবে। তাও আমরা অন্যভাবে মনে রাখতে পারি যে ক্যাল ইসি, ক্যাল ইসি,
ই ই ই সি তো হবে না, কারণ কি সি হচ্ছে আমাদের ডেঙ্গুর সাথে মিলাই পড়ব। কি বললাম? কেএল ইসি, কেএল ইসি, ইতে ই ভাইরাস, কেএল ইসি, ইতে ই ভাইরাস। ওকে, গেল। এই দুটা না জানলেও সমস্যা নেই, তাও পড়ে রাখতে পারলে ভালো। কোচিং এর পরীক্ষাগুলোতে দেয়, এইচএসসি তেমন আহামরি দেয় না, অ্যাডমিশনে আসার সম্ভাবনা কম। উপরেগুলো ইম্পর্টেন্ট, বি ইম্পর্টেন্ট, সি আর ডি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের মোটামুটি হেপাটাইটিস এগুলোই পড়া, এবার তেমন কোনো পড়া নেই, এগুলো যদি পড়তে পারো মোটামুটি আনা। আর সুপ্তিকাল তো বললাম 45 থেকে 180 দিন, হেপাটাইটিস বি ভাইরাস এটা জানবা। নেক্সট, ডেঙ্গু নাকি ডেঙ্গি, নামের মধ্যে গু আছে, রাইট? আচ্ছা, তো দেখো, ডেঙ্গু নাকি ডেঙ্গি, এই ডেঙ্গি ফেভার মূলত কিসের জন্য হয়? উচ্চারণটা কি হবে? ডেঙ্গি মূলত মশকির কামড়ে, কার কামড়ে? মশকি, নট মশা। ওকে, মশকির কামড়ে যে রোগটা হয় তার নাম হচ্ছে কি? ডেঙ্গি। কথা হচ্ছে ডেঙ্গি তো আসলে কি? রোগের নাম। তাহলে এই রোগের ভাইরাসের নাম এনিওয়ান? কে বলতে পারবা? পোলাপান আছে না ঘুমায়? হাই, এডিস এগুইটি ভাইরাসের নাম, এডিস এগুইটি মশার নাম, এডিস এগুইটি হচ্ছে মশকির নাম। এখন আমি যদি কই করোনার আচ্ছা শোনো, আমি আচ্ছা ফ্লাই ভাইরাস, ধরো আমি যদি মানে দাঁড়িয়ে একটু পচাই, খারাপ পচাইলই, সুযোগ পাইছি পচাইলো না। আচ্ছা, ধরো করোনা, না পচাইলই, করোনা ভাইরাস বান্দর থেকে সাপোজ ছড়াইছে, আমি যদি বলি করোনা ভাইরাসের নাম কি, তুমি গেলে বান্দর। হইলো, হইলো না। আচ্ছা, তাহলে পচানো শেষ, আমরা পড়াশোনায় ফেরত আসি। কমই পচাইছি, বেশি পচাইছি না। আচ্ছা, বই দীক্ষা কর ফল, বই দীক্ষা কইছো ঠিক কিনা? বইয়ের সামনে যে ডাইসে গেলে কই দিছো, কথা ঠিক? সত্যি কথা কও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আচ্ছা, তো ডেঙ্গু ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস। তো বলছিলাম না ডেঙ্গুর সাথে মিলায় পড়বো, খেয়াল করছো? এই যে ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাস হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস, আবার এইচসিভি এর যে ভাইরাস গ্রুপ তার নাম কি? ফ্লাভি ভাইরাস, রাইট? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভাইরাসের নাম, ভাইরাসের নাম। এখন কথা হচ্ছে এদের জন্য দায়ী যে ভাইরাসের নাম, দায়ী কি? অ্যাডিস মশকি, অ্যাডিস মশকি, AEDES, মেবি AEDES, আমার কাছে বই নাই কিন্তু, হ্যাঁ আমি এমনি দেখে দিয়ে পড়াচ্ছি তোমাদের, এটা দেখে দেখি। অ্যাডিস, হ্যাঁ ঠিক আছে, অ্যাজিপ্টি আর অ্যাডিস অ্যালবোপিক্টাস। এখন বলো, পিকটাস এ কই শুনছো? পিকটাস কই শুনছো? ভুলে গেছো? ঘাসফড়িং, ফুল নাম কি? ঘাসফড়িং বইটার নাম কি? হুম, আচ্ছা, পোইকিলোসেরাস পিকটাস, পোইকিলোসেরাস পিকটাস। ওই পোইকিলোসেরাস পিকটাস কোন পর্বের? আর্থ্রোপোডা। তাহলে মশকি কোন পর্বের? আর্থ্রোপোডা। মানে পিকটাস আসলে কোন পর্বের? আর্থ্রোপোডা। ওকে, আচ্ছা, একটু রিভাইন্ড করলাম আর কি। তো আমরা এখান থেকে দেখলাম ডেঙ্গি একটা ভাইরাস ঘটিত রোগ, এই ভাইরাসের জীবাণুর নাম ফ্লেভি ভাইরাস, এটি একটি আরএনএ ভাইরাস, ইম্পর্টেন্ট কিন্তু একটু খেয়াল করো। একটু আগে দেখে আসলাম হ্যাপাটাইটিস বি ভাইরাস একটি কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। তাহলে খেয়াল করো, ডি তে হচ্ছে ডেঙ্গি, ডি তে হচ্ছে আরএনএ, রাইট? কেউ রাইট করে না, কে লিখে? কেউ দি রাইট করে না। আচ্ছা, খেয়াল করো, সবাই কি ব্যাস লাগায়? এই ডি তে মনে করে ডিএনএ, কিন্তু মনে রাখবা এটা ভুল। ডি তে কে মনে রাখবা, ডি তে কিন্তু ডিএনএ না, ডি তে কি আরএনএ। ওকে, মানে আমরা যে রোগগুলা পড়তেছি এখানে হ্যাপাটাইটিস ভি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, বিডি দিয়ে মনে রাখছিলাম। আর এই যে ডেঙ্গি, এটা কিন্তু কি? আরএনএ ভাইরাস। ডেঙ্গির ডিতে কিন্তু ডিএনএ না, পরীক্ষায় কিন্তু প্যাচ লাগানো যাবে না। পোলাপান হলে বৈশা বৈশা মিলায়, ডিতে ডেঙ্গি, ডিতে ডিএনএ, ও মাই গড, কারেক্ট আনসার ভুল।
ডিতে ডেঙ্গি, ডিতে কিন্তু ডিএনএ না। ওকে, সাবধান করে দিলাম। আচ্ছা, তো দেখো ডেঙ্গি ভাইরাসের আসলে তোমার ফর্মগুলা কি কি, মানে কি কি ধাপ আছে। 1 নাম্বার, প্রথমে তোমার জ্বর হবে, যেটা হচ্ছে নর্মাল ডেঙ্গি, সাধারণ ডেঙ্গু জ্বর। 2 নাম্বার হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এটা মানে কি? আর কিছু না, নর্মাল জিনিস। দেখো, প্রথম হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। 1 নাম্বার হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। 2 নাম্বার হচ্ছে রক্তপাত হবে যেই ডেঙ্গিতে। তো রক্তপাত তো বাংলা ভাষা, আমরা তো আর মেডিকেল টার্মগুলোতে বাংলা ভাষা ইউজ করবো না, রাইট? তো রক্তপাত ইউজ না করে আমরা কি ওয়ার্ড ইউজ করব? হেমোরেজিক। হেমোরেজিক ডেঙ্গু জ্বর। 3 নাম্বার হচ্ছে আমাদের, আমি তো ভুলে গেলাম। আচ্ছা, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম এটা নিয়ে অনেক পড়া আছে। ডেঙ্গু শক সিনড্রোম থেকে মোটামুটি অনেক বেসিক আলোচনা আছে। ডেঙ্গু শক সিনড্রোম। আচ্ছা, একটু খেয়াল করো, একটা বিষয়, একটা বেসিক খেয়াল করো। ধরো এটা একটা মানুষের বডি, ওকে? এই মানুষের বডি চালানোর জন্য ধরো এতটুকু রক্ত আছে, এতটুকু রক্ত এনাফ সারা শরীরে অক্সিজেন আর খাবার টাবার বহনের জন্য। সাপোজ অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে এখান থেকে অর্ধেক রক্ত শেষ হয়ে গেল, তখন দেহ একটা শকড অবস্থায় চলে যাবে না? দেহ অবাক হয়ে গেল, দেহ অবাক হয়ে গেছে, আরে অর্ধেক রক্ত, দেহ তো চলতেছে না। ওই অবস্থাকে বলা হবে কি? শকড অবস্থা। আর সিনড্রোম, সিনড্রোম নামের মধ্যে কি আছে? সিন। এই সিন মানে হচ্ছে একসাথে, সিন মানে হচ্ছে একসাথে। তাহলে অনেকগুলো রোগ যদি একসাথে প্রকাশ পায় তার নাম কি? সিনড্রোম। এইডস এর ক্ষেত্রে চিন্তা করো, অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অনেকগুলো রোগের লক্ষণ, জ্বর বলো, আমাশা বলো, পাতলা পায়খানা বলো, সব মিলে কি একসাথে রোগগুলা প্রকাশ পায়, এর নাম হচ্ছে সিনড্রোম। তাহলে যেই ডেঙ্গুতে শরীরে বেশিরভাগ রক্ত ঝরে যাবে, পড়ে যাবে, বডি একটা শক্ট অবস্থায় চলে যাবে এবং অনেকগুলো রোগের একসাথে প্রকাশ পাবে, তার নাম কি? ডেঙ্গু শক সিনড্রোম। তার মানে সবচেয়ে ভয়ানক হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। 2 নাম্বার, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এইখানে হিম কথাটা আছে না? এই হিম মানে কিন্তু রক্ত। তার মানে রক্তপাত হবে যেই ডেঙ্গু জ্বরে, তার নাম হচ্ছে হিমোরেজিক ডেঙ্গু জ্বর। আর সাধারণ ডেঙ্গু জ্বরে জাস্ট জ্বরটাই হবে। এটা নিয়ে আমরা সামনে আসতেছি। 5 মিনিট ব্রেক। ওকে, 40 বাজে এখন, ঠিক 45-এ তোমরা জয়েন করে ফেলবা। 41 বাজে, 45 জয়েন করে ফেলবা, আমরা আবার ক্লাসে আসতেছি। সবাই 45 থাকো। আচ্ছা।